সেই পিয়ার বাড়িতেই কেউ দীপক জ্বালাচ্ছে। কার জন্য? বিশ্বজয় করে নিয়েছে। বিশ্বজিৎ করার কোনো বিষয় নেই, বিশ্বজয় করার কোনো বিষয় নেই। দীপক বিশ্বজয় করবে সে হবে না। 300 টাকার মজুরি থেকে 3 তলা বিল্ডিং, পেছন দিক থেকে কোথার থেকে মদত আসছে বলতে হবে না আমাদেরকে। আমাদের কাছে প্রত্যেকটা তথ্য রয়েছে, তথ্য সহকারে কথা বলবো আমরা। কেননা পেছন থেকে যার আশায়, যার ভরসায়, যার একেবারে সাপোর্টে এসব করছেন, সে নিয়ে আমরা তথ্যগতভাবে কথা বলবো। হয়তোবা যেখান থেকে সাপোর্ট পাচ্ছেন ওনারও নিজের অবস্থান কতটুকু ঠিক থাকবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে এখন। নমস্কার, সাবকথার পর্দায় আমরা আবারও আপনাদেরকে একটা বিষয় নিয়ে, যেটা আমাদেরকে শুধু সমাজ নয়, আমাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে। পরিবারের বিভিন্ন জায়গাতে অনেক ধরনের গার্হস্থ্য হিংসা চলে আসছে, আমাদের ঘরের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা নেশার কথা বলতে আসছি। সত্যি বলছি, আমরা বিলোনিয়া থেকে অনতি দূরে যে পিয়ারবাড়ি থানা রয়েছে, পিয়ারবাড়ি থানার অধীনে আমরা গতকাল ওখানটায় গিয়েছিলাম। সেখান থেকে পিয়ারবাড়ি থানার অধীনে বিভিন্ন জায়গা থেকে ধরুন রাজু সরকার নামে যে যার বাড়ি থেকে নেশা সামগ্রী বেরিয়ে এসছে, নিখিল গোপ নামে একজন পাচার বাণিজ্যকার, যে অবৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি, ওর বাড়ি থেকে কসমেটিক্স গুডস বেরিয়ে এসছে। আর পাশাপাশি আপনার নির্মল দাস, মানে গতকাল যেটা বেরিয়ে এসছে, ওরফে যিনি বাদল, ওনার বাড়ি থেকেও মানে আতশবাজি বেরিয়ে এসছে। এর পেছনে আরো কিছু গল্প রয়েছে, সেটা সামনে তুলে আনবো আমরা। তো একটা বিষয় হচ্ছে পিয়ারবাড়ির থানার অধীনে, এর আগেও কিন্তু দেখুন, এর আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রসেনজিৎ দাস, যিনি পিস্তল সহ, যে ডক্টর ছিলেন, ডেন্টাল যিনি ছিলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। আর পাশাপাশি প্রথমত ক্যান্সারের ঔষধের একটা অভিযোগ ছিল, এরপর উনি একেবারে হাতে নাতে উনি পিস্তল সহ ধরা পড়েছেন। সুমন দাস, যার বিরুদ্ধে শুধু এনডিবিএস নয়, এখনো শ্রীগড়ে রয়েছেন, আমরা অপেক্ষায় রয়েছি। সুমন দাস বেরোবে, আমরা অপেক্ষায় রয়েছি। পাশাপাশি একটা ধর্ষণের মামলা রয়েছে ওর এগেইনস্টে। আপনি বলুন, ও হচ্ছে তাপস নম, যার ঘর থেকে এক গাড়ি গাঁজা বেরিয়ে এসেছিল, যার ফলে বিজয় দাসকেও ভেতরে ঢুকতে হলো। এবার পিয়ারবাড়ি জায়গাটার মধ্যে এভাবে যদি নেশা কারবারিরা বা পাচার বাণিজ্য যারা রয়েছে, তারা যদি এভাবে যদি ওনাদের সাম্রাজ্য চালাতে পারে, তাহলে পেছন থেকে কে মদত দিচ্ছে? কেউ না কেউ তো মদত দিচ্ছে। আবার ওরাই হয়তো সমাজের কোনো একটা জায়গাতে নিজেকে গণ্যমান্য ভাবছে, সেটা না হয় আমরা পরে দেখব। কারণ পিয়ারবাড়ি থানাধীন এলাকায় যেভাবে নেশার একেবারে রমরমা চলছে, এই রমরমার পেছনে কারা কারা জড়িত রয়েছে, কোথার থেকে কিভাবে, মাটির তলায় রাখুন আর মাটির উপরে, গরু ঘরে রাখুন কিংবা পরিত্যক্ত জায়গাতে, কিভাবে কোথার থেকে কি আসছে, সেটা আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা বিলোনিয়ায় বসে আছি, এর অর্থ এই নয় যে পিয়ারবাড়ি থানাধীন এলাকায় কি চলছে, কোন সময় কি হচ্ছে, ভোরের গাড়ি না রাতের গাড়ি, না ভোর রাতের গাড়ি নাকি গভীর রাতের গাড়ি, সে আমাদেরকে বোঝাতে হবে না। নাম্বার প্লেট থাকবে কি থাকবে না, সে আমাদেরকে বোঝাতে হবে না। প্রত্যেকটা জায়গাতে আপনারা ঠিক বুঝতে পারছেন কোন কোন জায়গাতে আমরা মার্কস করছি, নোটিশ করছি। তো সুতরাং একটা বিষয় না হয়ে নিয়ে আমরা পরে কথা বলবো, তথ্য সহকারে কথা বলবো, যাতে করে পেছন থেকে যারা মদত দিয়ে থাকবে, সেই মদত পুষ্ট যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা যখন নেশা নিয়ে যখন কোনো তথ্য তুলে ধরছি, অনেকেই অনেক টাইপের কমেন্টস করছেন, ডবল ইঞ্জিন সরকার, সিঙ্গেল ইঞ্জিন সরকার। আরে নিজের ঘরের ইঞ্জিন ঠিক করুন। কোনো সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আমরা নিজেরা সচেতন হব। আমাদের এখানটা অনেক কমেন্টস আসছে, এভাবে বলছেন উনি জড়িত, ইনি জড়িত। আরে প্রশাসনের কাজ করতে দিন। আমরা আমাদের এলাকাতে আমাদের চাইতে মুখস্থ আর কোনো কেউ জানবে না। একজন অফিসার এলে বা অন্য দিক থেকে যদি পুলিশ আসে, পুলিশ আমাদের অলিগলি চিনবে না। সেখান থেকে নেশা কারবারিরা বেরিয়ে যেতে পারছে, পালিয়ে যেতে পারছে। এক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই আমাদের এলাকার জন্য, আমার ঘরের জন্য, যে ছেলেটা গন্ধহীন একটা নেশা করে একেবারে নেশার করাল গ্রাসে ওর ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে, তা আমরা চাইবো না যে কোনোভাবে হোক আমরা নিজেদেরকে সুরক্ষিত করার জন্য। বিশ্বাস করুন, এক একটা পরিবারে এক একটা যুব সমাজ তো একদিকে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ঘরের যে ভাইটা রয়েছে, সেই ভাইটা এই গন্ধহীন নেশা করার পর যখন ঘরে আসছে, আমরা বুঝতে পারছি না যে ও নেশা করে এসছে, কেননা এটা গন্ধহীন, একেবারে অন্ধকারে নিমজ্জিত একটা, ওর লাইফ শেষ হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা সেক্ষেত্রে বুঝতে পারছি না, অভিভাবকরা বুঝতে পারছে না। অনেকে বলছে যে আমার ঘরে ছেলে নেই। আরে ছেলে নেই, মেয়েটাকে বিয়ে দেবেন, কার কাছে দেবেন? যদি ওই ছেলেটা HIV পজিটিভ হয়, যদি ওই ছেলেটা নেশাসক্তি হয়ে থাকে, কিচ্ছু করতে পারবেন না, রক্ষা করতে পারবেন না তখন। কিন্তু দেখুন, অজুহাত না দেখিয়ে যদি আমরা পাড়া মানে পরিবার থেকে পাড়া, পাড়া থেকে এলাকা যদি আমাদের যদি একটু নেশামুক্ত করা যায়, সেক্ষেত্রে আমরা সুরক্ষিত হব। কেননা আমরা যদি আমাদের পরিবারের যে ছেলেটা একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে, গন্ধহীন নেশা খেয়ে, ইয়াবা ট্যাবলেট খেয়ে, একেবারে সিরিঞ্জ নিয়ে দিয়ে যে HIV-র মধ্যে আক্রান্ত হচ্ছে, অথচ আমরা জানি না, তাকে বাঁচানোর জন্য আমাদের এলাকাতে নিজেরা সচেতন হতে হবে। আমরা বারবার অনুরোধ করেছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে যদি এলাকাতে এমন নেশাজাতীয় দ্রব্য কেউ বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে ওর যদি বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা, শিক্ষার ক্ষেত্রে ওর বাচ্চাটা যে স্কুলে রয়েছে সেক্ষেত্রে ওই পরিষেবা, এবং সামাজিকতার যে নিমন্ত্রণ রয়েছে সেই নিমন্ত্রণ যদি ওকে করা না হয়, ওর নিমন্ত্রণে যদি যাওয়া না হয়, যতদিন পর্যন্ত না ও ঠিকঠাকভাবে এলাকাতে চলছে বা এলাকা নষ্ট না করবে, ততদিন পর্যন্ত ওর সাথে যদি আমরা এই ধরনের একটা বার্তা পড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে বোধ হয় কোনো না কোনো জায়গাতে আমরা শোধরাতে পারবো ওকে। তাহলে আমরা যদি প্রচেষ্টা করি, এলাকার লোক যদি প্রচেষ্টা করি, তাহলে আমার পাড়া সেভ হবে। এখন আমার মূল দায়িত্ব হচ্ছে আমার পাড়াকে সেভ করা। আমার পাড়া যদি আমি সেভ করতে পারি, তাহলে এলাকা থেকে মহকুমা থেকে জেলা থেকে রাজ্য, সেটা না হয় আরেক বিষয়। কিন্তু আমাদের পরিবারকে আমরা যদি সেভ করতে পারি, আমাদের এলাকা থেকে যদি সেভ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলাকা সুরক্ষিত।